আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইতিহাসের ধুলোয় চাপা পড়ে থাকা এক বীরের কথা আজ আমরা জানব, যার নাম সৈয়দ আহমদ বেরেলভি। হিজরত, ত্যাগ ও শাহাদাতের অমর এক নাম। কে ছিলেন তিনি? কেন তার ডাক হাজারো মানুষের হৃদয়ে আগুন ধরিয়েছিল? কেন ব্রিটিশ ও শিখ শক্তি তার নামে সতর্ক ছিল? ঊনবিংশ শতকের শুরু তখন। মোগল শক্তি প্রায় বিলুপ্ত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের শিকড় বিস্তার করছে। পাঞ্জাব অঞ্চলে শিখ সামরিক শক্তি ক্রমে সুসংবদ্ধ হচ্ছে। মুসলিম সমাজ তখন চরম অবক্ষয়ের শিকার। এমন সময় যদি কেউ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে জাগরণের ডাক দেন, তবে তা আন্দোলনের স্লোগানে পরিণত হয়। সৈয়দ আহমদ বেরেলভির জন্ম উত্তর ভারতের রায়বেরেলিতে 1786 সালে। তার শৈশব কাটে এক গভীর ধর্মীয় পরিবেশে। ছোটবেলা থেকেই তার মাঝে ছিল প্রবল নিয়মানুবর্তিতা। তখন কেউ ভাবেনি এই শিশুই হবে উপমহাদেশের ইসলামী জাগরণ ও সামরিক প্রতিরোধের শ্রেষ্ঠ নায়ক। সৈয়দ আহমদ বেরেলভির শৈশব কেটেছে উত্তর ভারতের রায়বেরেলির এক প্রশান্ত এবং ধর্মীয় পরিবেশে। ছোটবেলা থেকেই তার চরিত্রে এক বিশেষ গাম্ভীর্য ছিল। তিনি ছিলেন এমন এক পরিবারের সন্তান যেখানে কুরআন, সুন্নাহ এবং আধ্যাত্মিক চেতনার চর্চা ছিল প্রাত্যহিক জীবনের অংশ। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ পরিবারে। তবে তিনি শুধু সাধারণ শিক্ষার্থী ছিলেন না, তার মাঝে ছিল প্রবল শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। ধর্মীয় অনুশীলনের পাশাপাশি তার চারিত্রিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধ সেই শৈশব থেকেই গড়ে উঠতে থাকে, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। উচ্চতর শিক্ষার সন্ধানে তিনি যখন দিল্লির পথে যাত্রা করেন, তখন তার সামনে খুলে যায় জ্ঞানের এক নতুন জগৎ। দিল্লি তখন উপমহাদেশের প্রধান ইলমি কেন্দ্র। দিল্লিতে পৌঁছে তিনি সাক্ষাৎ লাভ করেন যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সাথে। এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেখানে তিনি হাদিস, ফিকহ এবং আধ্যাত্মিক ইলম হাসিল করেন। তার অন্তরে আল্লাহ ভীতি এবং উম্মাহর প্রতি দরদ আরও গভীর হতে শুরু করে। তিনি কেবল কিতাবী জ্ঞান হাসিল করেননি, বরং দীর্ঘ সময় নিভৃতে ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজের অন্তরকে শানিত করেন। ইবাদত, আত্মনিয়ন্ত্রণ এবং প্রজ্ঞা, এই তিন জিনিসের সমন্বয়ে গড়ে উঠতে থাকে তার এক অনন্য সংগ্রামী ব্যক্তিত্ব, যা ভবিষ্যতের জন্য এক বিশাল প্রস্তুতির অংশ ছিল। এই আধ্যাত্মিক ভিত্তিই ছিল তার ভবিষ্যৎ আন্দোলনের মূল শক্তি। তিনি বুঝতে পারছিলেন যে সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে এবং নিজের ঈমানকে মজবুত করতে হবে। এভাবেই রায়বেরেলির নিভৃত পল্লী থেকে দিল্লির ইলমি মার্কাজ পর্যন্ত তার শৈশব ও কৈশোর কাটে এক মহান মিশনের প্রস্তুতি হিসেবে। তরুণ বয়সে সৈয়দ আহমদ বেরেলভির ব্যক্তিত্বে গড়ে উঠতে থাকে এক ইস্পাতকঠিন শৃঙ্খলা। তার মাঝে জ্ঞানার্জনের পাশাপাশি সংগ্রামী মানসিকতা এবং অসীম সাহসিকতা সঞ্চারিত হয়। জীবনের এই পর্যায়ে সামরিক পরিবেশের সাথে তার নিবিড় পরিচয় ঘটে, যা তার ভবিষ্যৎ নেতৃত্বের ভিত গড়ে দেয়, যা তাকে মানুষের মন বুঝতে, সংগঠন গড়ে তুলতে এবং নেতৃত্বের বাস্তবতা শিখতে দারুণভাবে সাহায্য করে। তিনি কেবল রণকৌশলেই দক্ষ ছিলেন না, বরং তার মূল শক্তি ছিল প্রবল আত্মসংযম এবং তাকওয়া। তিনি ছিলেন রজনীর একনিষ্ঠ ইবাদতগুজার এবং দিনের অকুতভয় অশ্বারোহী বীর। ইবাদত, আত্মনিয়ন্ত্রণ এবং নেতৃত্ব, এই তিন জিনিসের সমন্বয়ে গড়ে উঠতে থাকে তার এক অনন্য সংগ্রামী ব্যক্তিত্ব। তিনি নিজের সাথীদের মাঝে এক গভীর ঈমানী জজবা এবং নিঃস্বার্থ শৃঙ্খলার বীজ বপন করেন। এক মহৎ লক্ষ্য অর্জনের জন্য তিনি নিজেকে প্রতিটি পদে কঠোরভাবে প্রস্তুত করছিলেন। তার এই সুশৃঙ্খল এবং সংগ্রামী জীবন ছিল বাতিলের বিরুদ্ধে এক আসন্ন জাগরণের শক্তিশালী পূর্বাভাস। সময়ের সাথে সৈয়দ আহমদ বেরেলভির দাওয়াহমূলক মিশন আরও বেগবান হয়ে ওঠে। তিনি মানুষের সামনে এক উদাত্ত আহ্বান রাখেন, ইসলামকে শুধু আনুষ্ঠানিকতায় নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে ফিরিয়ে আনতে হবে। তার বজ্রকণ্ঠের বার্তা ছিল কেবল কুরআন ও সুন্নাহর নিঃশর্ত অনুসরণ। তিনি মানুষকে তৌহিদের শুদ্ধ আকিদা এবং একটি নৈতিক সমাজ গঠনের গুরুত্ব বোঝাতেন। তিনি স্মরণ করিয়ে দিতেন
যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হল আমাদের সমাজ ও চরিত্রের একমাত্র ভিত্তি। তার প্রতিটি ভাষণ মানুষের হৃদয়ে প্রবল কাঁপন সৃষ্টি করত এবং তাদের জীবন ও আমল পরিবর্তনের পথ দেখাত। শত শত মানুষ তার হাতে শপথ গ্রহণ করত এক নতুন জাগরণের জন্য। এভাবেই এক আধ্যাত্মিক বিপ্লব ডানা বাঁধতে শুরু করে। উপমহাদেশের আনাচে কানাচে তার সংস্কারের ডাক ছড়িয়ে পড়ে। কুসংস্কার ও অনাচার দূর করে তিনি এক পবিত্র সমাজ গড়ার কাজ শুরু করেন। মানুষ বুঝতে পারছিল যে কেবল ঈমানী শক্তি দিয়েই তারা তাদের হারানো গৌরব ফিরে পেতে পারে। এভাবেই এই আধ্যাত্মিক বিপ্লব সমগ্র উপমহাদেশ জুড়ে এক বিশাল তরঙ্গের সৃষ্টি করে, যা ভবিষ্যতের চূড়ান্ত লড়াইয়ের ভিত গড়ে দিচ্ছিল। সৈয়দ আহমদ বেরেলভির জীবনের এক গভীর মোড় ছিল হজ্জের সফর। 1821 এই সফর তার মিশনকে আরও শানিত করে। পবিত্র ভূমির আধ্যাত্মিক পরিবেশ, ইবাদতের গভীরতা এবং উম্মাহর বৃহত্তর বাস্তবতা তাকে নতুনভাবে ভাবতে শেখায়। সেখানে তিনি আলেমদের সাথে যোগাযোগ করেন এবং মুসলিম বিশ্বের সমকালীন অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করেন। পবিত্র কাবা প্রাঙ্গণে ইবাদত ও দোয়ায় তার হৃদয়ে এক নতুন বিপ্লবী জজবা তৈরি হয়, যা ছিল তার আগামী সংগ্রামের মূল ভিত্তি। তিনি উম্মাহর মুক্তি এবং বাতিলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করেন। মদিনাতুল মুনাওয়ারার প্রশান্ত পরিবেশে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি নিজের অঙ্গীকার আরও দৃঢ় করেন। সফর শেষে ফিরে এসে তার কণ্ঠে আরও স্পষ্ট হয় সংস্কারের আহ্বান, এবং সংগ্রামের লক্ষ্যও হয় আরও সুসংগঠিত। এই সফর যেন তার জীবনকে কেবল আধ্যাত্মিক নয়, ঐতিহাসিকভাবেও এক নতুন স্তরে পৌঁছে দেয়। শুরু হয় এক নতুন অধ্যায়। এখন তার লক্ষ্য ছিল একটি সুশৃঙ্খল ঈমানী সমাজ গড়ে তোলা, যারা যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত থাকবে। এভাবেই হজ্জের আধ্যাত্মিক শক্তি তাকে উপমহাদেশের এক মহান সংস্কারক এবং সেনানায়কে রূপান্তরিত করে। হজ্জের পর সৈয়দ আহমদ বেরেলভির আন্দোলন আরও সংগঠিত রূপ নিতে শুরু করে। তার আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ ছুটে আসে। কেউ তাকে দেখেছে সংস্কারক হিসেবে, কেউ আধ্যাত্মিক নেতা হিসেবে। বহু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে। তিনি চেয়েছিলেন একটি শৃঙ্খলাবদ্ধ ঈমানী সমাজ। আলেমদের সাথে নিয়মিত পরামর্শ ও বৈঠকের মাধ্যমে পরিকল্পনা এগিয়ে চলে। গোপন বৈঠকের মধ্যে দিয়ে এক বিশাল নেটওয়ার্ক গড়ে উঠতে থাকে, যার লক্ষ্য ছিল সামাজিক সংস্কার এবং সশস্ত্র প্রতিরোধ। বিভিন্ন অঞ্চলে বার্তা পাঠানোর জন্য দ্রুতগামী দূত নিযুক্ত করা হয়। তার এই নেটওয়ার্ক পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে। প্রয়োজনীয় রসদ ও অর্থ সংগ্রহ করা হয় অত্যন্ত শৃঙ্খলার সাথে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়। পরিবার থেকে আবেগঘন বিদায় নিয়ে দলে দলে মানুষ এই কাফেলায় যোগ দিতে থাকে। তাদের চোখে ছিল আল্লাহর সন্তুষ্টির স্বপ্ন। প্রস্তুত করা হয় আন্দোলনের সেই গৌরবময় পতাকা, যা ছিল একতা ও প্রতিরোধের প্রতীক, এক নতুন ইতিহাসের সূচনা। এভাবেই একটি সুশৃঙ্খল কাফেলা তাদের চূড়ান্ত গন্তব্যের দিকে পা বাড়ায়, যা ইতিহাসে এক অম্লান স্মৃতি হয়ে থাকবে। এরপর শুরু হয় সেই গুরুত্বপূর্ণ অধ্যায়, হিজরত ও সীমান্তমুখী অগ্রযাত্রা। সৈয়দ আহমদ বেরেলভি ও তার অনুসারীরা এক কঠিন সংকল্প নিয়ে রওনা হন। তাদের গন্তব্য ছিল উত্তর পশ্চিম সীমান্ত, যেখানে শিখ সামরিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চিন্তা আরও বাস্তব রূপ পায়। 1826 দিকের এই যাত্রা মোটেও সহজ ছিল না। দীর্ঘ পথ আর অনিশ্চয়তা ছিল প্রতিটি পদে পদে। খাদ্য সংকট, প্রতিকূল আবহাওয়া এবং পাহাড়ি পরিবেশ সবকিছুই ছিল চরম কঠিন। কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অটল বিশ্বাস, ত্যাগের মাধ্যমেই যে মহান পরিবর্তন আসে, সেই সত্য তারা হাড় হাড়ে উপলব্ধি করছিলেন। শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। দীর্ঘ সফরের পর তারা সীমান্ত অঞ্চলে পৌঁছান, যেখানে স্থানীয় নেতাদের সাথে এক ঐতিহাসিক সাক্ষাৎ ও মৈত্রীর সূচনা হয়। সেখানে গড়ে তোলা হয় আন্দোলনের নতুন প্রধান কেন্দ্র।
প্রতিটি দিন কাটছিল এক বড় যুদ্ধের প্রস্তুতির মধ্য দিয়ে। ইমানি জজবায় উদ্বুদ্ধ এই কাফেলা এখন কেবল সময়ের অপেক্ষায় ছিল। ইতিহাসের ময়দানে নেমে তারা নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলত রণকৌশল নির্ধারণ। তারা জানতেন সম্মুখ সমরের সাহসের পাশাপাশি প্রজ্ঞা ও কৌশলের বিকল্প নেই। এভাবেই শুরু হয় সেই মহান সংগ্রাম, যা উপমহাদেশের মুসলিম জাগরণের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সীমান্তে পৌঁছার পর আন্দোলন আর কেবল দাওয়া বা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকল না, এটি সামরিক বাস্তবতায় প্রবেশ করল। শিখ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ শুরু হয় এবং পাহাড়, নদী, গিরিপথ সবই হয়ে ওঠে যুদ্ধ কৌশলের অংশ। এই লড়াই ছিল কেবল সম্মুখ সমর নয়, ছিল মনোবল, ধৈর্য, রসদ, ভূগোল এবং নেতৃত্বের এক কঠিন পরীক্ষা। ঊনবিংশ শতকের শুরুতে যখন উপমহাদেশ অস্থির এবং ক্ষমতার লড়াইয়ে ভরা, তখন তিনি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে এক জাগরণের ডাক দেন। প্রতিটি সংঘর্ষের আগে তারা মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেন। ইমানি দৃঢ়তাই ছিল তাদের প্রধান হাতিয়ার। তাদের ত্যাগ ও বীরত্ব আন্দোলনকে কিংবদন্তির মর্যাদা দিতে শুরু করে। মানুষ দলে দলে এই ন্যায়সঙ্গত সংগ্রামে যোগ দিতে থাকে। কামানের গর্জন আর ঘোড়ার খুরের ধুলোয় প্রকম্পিত হয়ে ওঠে সীমান্ত অঞ্চল। শুরু হয় এক অসম কিন্তু বীরত্বপূর্ণ লড়াই। রণক্ষেত্রের প্রতিটি সংবাদ এবং কৌশল দ্রুত ছড়িয়ে পড়ে। যোদ্ধারা তাদের নেতার নির্দেশের অপেক্ষায় উন্মুখ হয়ে থাকে। বিপদসংকুল এই পথে তারা একে অপরের পাশে দাঁড়াতেন। এই ভ্রাতৃত্ববোধই ছিল তাদের আন্দোলনের অন্যতম বড় শক্তি। যে কোনো মূল্যে আন্দোলনের ঝান্ডাকে সমুন্নত রাখাই ছিল তাদের লক্ষ্য। তাদের অটল সংকল্প ইতিহাসকে নতুনভাবে লিখতে শুরু করে। সীমান্তের প্রতিটি জনপদ এই নতুন জাগরণের সাক্ষী হচ্ছিল। সাধারণ মানুষের মাঝে তৈরি হয় এক অদ্ভুত আশা ও আশঙ্কার দোলাচল। সৈয়দ আহমদ বেরেলভির প্রতিটি সিদ্ধান্ত ছিল প্রজ্ঞা ও দূরদর্শিতায় ভরা, যা এই সংগ্রামকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছিল। প্রতিটি আন্দোলনের সবচেয়ে কঠিন পরীক্ষা সবসময় বাইরের শত্রু নয়, ভেতরের দুর্বলতাও। সীমান্ত অঞ্চলে নানা প্রশাসনিক প্রশ্নের টানাপোড়েন শুরু হয়। স্থানীয় সামাজিক রীতি, কর আদায় এবং নেতৃত্বের প্রশ্ন নিয়ে উপজাতীয় স্বার্থ এবং কেন্দ্রীয় শৃঙ্খলার মধ্যে বিরোধ দেখা দিতে থাকে। সৈয়দ আহমদ বেরেলভি যে আদর্শভিত্তিক সমাজ গড়তে চেয়েছিলেন, তা সবাই একইভাবে গ্রহণ করতে পারেনি। ফলে সাধারণ মানুষের মাঝে দ্বিধা বাড়তে থাকে। আন্দোলনের গতি যেমন ছিল শক্তিশালী, তেমনি ভেতরে জমতে থাকে চাপা অস্থিরতা। শিবিরে গুজব ও অবিশ্বাসের এক ভারী পরিবেশ তৈরি হয়। সৈয়দ আহমদ এই সংকট নিরসনে বারবার পরামর্শ ও আমানতের ডাক দেন। তিনি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ঐক্যের পথ খুঁজছিলেন। কিন্তু মতভেদ যখন গভীর হয়, তখন ঐক্যের বাঁধন শিথিল হতে শুরু করে। এটি ছিল আন্দোলনের জন্য এক বিশাল পরীক্ষা। যোদ্ধাদের মনোবল ধরে রাখতে তিনি ধৈর্য ও আত্মত্যাগের ওপর ভাষণ দেন। তিনি জানতেন অভ্যন্তরীণ ঐক্য ছাড়া বিজয় অসম্ভব। রাতভর চলত রুদ্ধদ্বার বৈঠক। সমাধানের প্রতিটি চেষ্টা যখন ব্যর্থ হতে থাকে, তখন পরিস্থিতির জটিলতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই অভ্যন্তরীণ বিভাজন পরবর্তী বড় ঘটনাগুলোর ভিত্তি প্রস্তুত করে দিচ্ছিল। শত্রুপক্ষ দূর থেকে এই দুর্বলতার সুযোগ খুঁজছিল। সৈয়দ আহমদ বেরেলভি একাকী দাঁড়িয়ে এই প্রতিকূল সময়ের কথা চিন্তা করছিলেন। এক বিশাল ঝড় তখন সীমান্তের আকাশে ঘনীভূত হচ্ছিল। আন্দোলন যখন সীমান্তে প্রভাব বিস্তার করতে শুরু করল, তখন পেশাওয়ার অঞ্চলের রাজনীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1830-এর সময়কার এই পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। একদিকে স্থানীয় মিত্রদের দ্বিধা, অন্যদিকে শিখ শক্তির সামরিক চাপ। তার পাশাপাশি ছিল ব্রিটিশ প্রশাসনের গভীর পর্যবেক্ষণ। সৈয়দ আহমদের আন্দোলনের বিস্তার তাদেরও উদ্বিগ্ন করে তুলেছিল। ইতিহাসবিদরা বলেন, তার প্রধান সামরিক সংঘাত ছিল শিখ শাসনের সঙ্গে, তবে তার প্রভাব ছিল অনেক বেশি সুদূরপ্রসারী। তাকে শুধু সীমান্তের সেনানায়ক হিসেবে নয়,
উপমহাদেশের বৃহত্তর ইসলামী জাগরণের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হয়। পেশাওয়ারে শাসন ও দাওয়া একসঙ্গেই চলছিল। তার সুশৃঙ্খল বাহিনী এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছিল। নগর জুড়ে ছড়িয়ে পড়ে নানা সংবাদ। প্রতিটি মুহূর্ত ছিল এক বড় পরিবর্তনের সংকেত। ব্রিটিশ ও শিখ শক্তি একযোগে তার ওপর নজর রাখছিল। পেশাওয়ারের কেল্লার উপর নেমে আসে এক নিস্তব্ধ সন্ধ্যা, যা আসলে ছিল এক আসন্ন ঝড়ের স্তব্ধতা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সীমান্তে গুপ্তচরদের তৎপরতা বাড়তে থাকে। তলে তলে এক বিশাল ষড়যন্ত্র জাল বুনছিল, যা আন্দোলনের গতিপথ বদলে দিতে পারত। সৈয়দ আহমদ বেরেলভি জানতেন, এই রাজনৈতিক জটিলতার চেয়েও বড় পরীক্ষা সামনে অপেক্ষা করছে। বালাকোটের সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে সময় দ্রুত এগিয়ে যাচ্ছিল। সময় যত এগোতে থাকে ততই স্পষ্ট হয় যে এক বড় সংঘর্ষ সামনে। বালাকোটের দিকে অগ্রসর হওয়া মোটেও সহজ ছিল না। রসদ কম থাকলেও তাদের ঈমানি দৃঢ়তা এবং সাহস ছিল অটুট। তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। যুদ্ধের আগের সেই রাতগুলো ইতিহাসের অংশ, যখন প্রতিটি যোদ্ধা জানত তারা এক মহান ত্যাগের পথে পা বাড়িয়েছে। গভীর রজনীর সেই নীরব মুনাজাতগুলো ছিল আরশের দরবারে এক আকুল ফরিয়াদ। কুরআনের আয়াতগুলো তাদের অন্তরকে শক্তিশালী করছিল। অস্ত্রের চেয়েও বড় ছিল তাদের সংকল্প। প্রতিটি যোদ্ধা নিজেদের শেষ যুদ্ধের জন্য প্রস্তুত করে নিচ্ছিল। এক অদ্ভুত প্রশান্তি তখন শিবিরে। পাহাড়ের ওপারে তখন শত্রু সেনার বিশাল সমাবেশ। সংখ্যা আর সরঞ্জামের বৈষম্য তাদের ঈমানকে এক চুলও নড়াতে পারেনি। পাহাড়ের মাথায় তখন সতর্ক প্রহরা। ভোরের প্রথম আলোর জন্য অপেক্ষার প্রহর কাটছে। এক নতুন সূর্যোদয়ের দিকে সময় দ্রুত এগোচ্ছে। বালাকোটের সেই ঐতিহাসিক ফজরের সময় প্রায় সমাগত, যা ছিল উপমহাদেশের ইতিহাসের এক মহিমান্বিত পরিবর্তনের সূচনা। অবশেষে আসে বালাকোটের সেই ঐতিহাসিক মুহূর্ত। 1831 সালে সংঘটিত এই যুদ্ধ ছিল এক অগ্নিপরীক্ষা। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি দ্রুত কঠিন হয়ে ওঠে। সংখ্যাগত এবং কৌশলগত চাপে আমাদের বাহিনী প্রবলভাবে আক্রান্ত হয়। ঘোড়ার খুরের ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে আকাশ। শুরু হয় ইতিহাসের সেই চূড়ান্ত এবং অমীমাংসিত লড়াই। কামানের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে পাহাড়ের প্রতিটি খাজ। দুই পক্ষের মাঝে শুরু হয় এক প্রলয়ঙ্কারী সংঘর্ষ। অশ্বারোহীদের ধাবমান আক্রমণে রণক্ষেত্র অস্থির হয়ে ওঠে। প্রতিটি যোদ্ধা তখন নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। পাহাড়ি ঢালে শুরু হয় বিষম লড়াই। ঈমানি দৃঢ়তা নিয়ে মুজাহিদরা শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলেন। পতাকা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। ত্যাগের এই মহিমা বালাকোটের মাটিকে চিরস্মরণীয় করে রাখছিল। সৈয়দ আহমদ বেরেলভি নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার সাহস সাথীদের হৃদয়ে নতুন প্রেরণা যোগাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন, আর সেখান থেকেই তার নাম ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়। এই রক্তিম সূর্যাস্ত যেন তার শাহাদাতের সেই মহান গল্পের সাক্ষী হয়ে রইল। উম্মাহর হৃদয়ে তিনি অমর হয়ে রইলেন। এই রক্তিম সূর্যাস্ত যেন তার শাহাদাতের সেই মহান গল্পের সাক্ষী হয়ে রইল। উম্মাহর হৃদয়ে তিনি অমর হয়ে রইলেন। বালাকোটে সৈয়দ আহমদ বেরেলভির শাহাদাতের সংবাদ যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন পুরো উপমহাদেশে এক শোকের ছায়া নেমে আসে। কিন্তু এই শাহাদাত কোনো শেষ ছিল না, বরং তা ছিল এক নতুন বিপ্লবের সূচনা। তার সাথীরা এই শোককে এক নতুন শক্তিতে রূপান্তর করেন। চিঠিপত্র ও দূতের মাধ্যমে তার শাহাদাতের কাহিনী ছড়িয়ে পড়তে থাকে, যা প্রতিটি মুমিনের হৃদয়ে এক নতুন বিপ্লবী যোজবা তৈরি করে। এদিকে ব্রিটিশ প্রশাসনও এই আধ্যাত্মিক ও রাজনৈতিক নেটওয়ার্কের বিস্তার নিয়ে নতুন করে সতর্ক হতে শুরু করে। তারা বুঝতে পারছিল যে এক ব্যক্তিকে দমন করা গেলেও তার আদর্শকে মুছে ফেলা অসম্ভব। তার অনুসারীরা লক্ষ্য অর্জনে অবিচল থাকে। উপমহাদেশের প্রতিটি মসজিদে তার জন্য দোয়া হতে থাকে।
তিনি পরিণত হন এক অবিনশ্বর জজবা ও প্রতিরোধের মূর্ত প্রতীকে। তার এই উত্তরাধিকার পরবর্তী প্রজন্মের মাঝে এক গভীর ঈমানী চেতনা এবং আত্মত্যাগের অসীম সাহস জুগিয়ে যায়। বালাকোটের সেই রক্তিম মাটি যেন আজও এক বীরত্বের মহাকাব্য শুনিয়ে যায়, যা এই উম্মাহর ইতিহাসে অমর হয়ে থাকবে। এভাবেই সৈয়দ আহমদ বেরেলভি শাহাদাতের মাধ্যমে উপমহাদেশের ইসলামী জাগরণের ইতিহাসে এক অবিনশ্বর নক্ষত্রে পরিণত হন। সৈয়দ আহমদ বেরেলভির আন্দোলনের প্রভাব কেবল তার সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার শাহাদাত ছিল এক অনন্ত প্রেরণার উৎস। উপমহাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য তার জীবন এক আলোকবর্তিকা হয়ে দাঁড়ায়। ব্রিটিশ বিরোধী গণজাগরণে তার দর্শন অপরাজেয় শক্তি যোগাত। ঔপনিবেশিক শক্তিগুলোও তার রেখে যাওয়া এই আদর্শিক নেটওয়ার্ক নিয়ে সবসময় শঙ্কিত ছিল। তারা বুঝতে পারছিল এই জজবা স্তিমিত হওয়ার নয়। তার শৃঙ্খলার পাঠ এবং আত্মত্যাগের আদর্শ পরবর্তী বহু বিপ্লবীকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছিল। সীমান্ত থেকে বাংলা পর্যন্ত এটি ছড়িয়ে পড়ে। তার দাওয়াতি নেটওয়ার্ক এক জাগ্রত সমাজ গঠন করেছিল। তিনি প্রমাণ করেছিলেন যে ঈমানী দৃঢ়তা থাকলে কোনো অপশক্তি চিরস্থায়ী হতে পারে না। তার এই সংগ্রাম ছিল ভারত উপমহাদেশে ইসলামী শাসনের হারানো গৌরব ফিরিয়ে আনার এক অবিস্মরণীয় এবং মহিমান্বিত চেষ্টা। ইতিহাসের পাতায় তিনি তাই কেবল এক সেনানায়ক নন, বরং এক মহান সিপাহসালার এবং শোষিত জাতির প্রকৃত পথপ্রদর্শক। তার রেখে যাওয়া সেই আলোকবর্তিকা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক অবিনশ্বর সাহস জুগিয়ে যায়। বিপ্লবের মশাল তখনও জ্বলছিল। বালাকোটের সেই চেতনা আজও প্রতিটি মুমিনের হৃদয়ে এক অনন্য ঈমানী প্রেরণা হয়ে বেঁচে আছে, যা কখনো বিস্মৃতির অতলে হারিয়ে যাবে না। সৈয়দ আহমদ বেরেলভির জীবন আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। ঈমান ছাড়া আন্দোলন টেকে না, শৃঙ্খলা ছাড়া নেতৃত্ব টিকে না, আর আত্মশুদ্ধি ছাড়া বাহ্যিক সংগ্রাম কখনো পূর্ণতা পায় না। তার জীবন ছিল দাওয়াহ, তাজকিয়া, হিজরত এবং শাহাদাতের এক অনন্য সংমিশ্রণ। একই সঙ্গে তার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে কোনো আন্দোলনের ভেতরে ঐক্য, প্রজ্ঞা এবং বাস্তবতা বোঝা অত্যন্ত জরুরি। তিনি প্রমাণ করে গেছেন যে একতা ও ঈমান থাকলে শত প্রতিকূলতার মাঝেও মাথা নত না করে লড়াই করা সম্ভব। সামাজিক সংস্কার এবং আর্তমানবতার সেবাই ছিল তার আন্দোলনের অন্যতম ভিত্তি, যা সমাজকে ভেতর থেকে মজবুত করেছিল। আজও তার আদর্শ প্রতিটি মুমিনের হৃদয়ে এক নতুন জাগরণের প্রেরণা হয়ে বেঁচে আছে। তার শাহাদাত ছিল বাতিলের বিরুদ্ধে এক অজেয় ঘোষণা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে বুঝার, ইতিহাস থেকে শিক্ষা নেবার এবং দিনের পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন।